প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো, 4 দিনে গড়াতে চলেছে। 30 এপ্রিল বৃহস্পতিবার ছিল প্রথম অধিবেশনের শেষ কার্যদিবস, যা কিনা 25তম দিবসও ছিল। তো দীর্ঘ 25 দিন ধরে আমরা সংসদীয় কার্যাবলী প্রত্যক্ষ করেছি, পুরো জাতি প্রত্যক্ষ করেছে আসলে। আর এই সংসদ নিয়ে আমাদের বিশেষ প্রত্যাশা ছিল নির্বাচনের আগে থেকেই, যে প্রথম সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো, 133টি অধ্যাদেশ ছিল, যে অধ্যাদেশগুলো পাশ হবে সেই সংসদে, এবং নির্বাচনের দিন একটি জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আরেকটি হবে গণভোট। তো দুটো ভোট আমাদের দিতে হয়েছে। তো টান টান উত্তেজনা ছিল পুরো দেশে গণভোট বিষয়ে, বিশেষভাবে যে কি হতে যাচ্ছে। অনেক দিন পর একটি গণভোট, এবং গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উৎসাহিত করছিলেন ভোটারদের এবং তার দলের নেতা কর্মীদের। তো এইটি বিশেষ একটি মাত্রা পেয়েছিল নির্বাচনের আগে। তো যাই হোক, নির্বাচন হয়ে গেল, পরিস্থিতি পাল্টে গেল, সব কিছু 180 ডিগ্রিতে ঘুরে গেল। প্রধানমন্ত্রীর দল বিএনপি কিংবা সরকারি দল তাদের আগের সেই কথায় আর থাকলো না। গণভোট হলো, কিন্তু তারা গণভোটের রায় মানলেন না। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে রাজি হলেন না, প্রত্যাখ্যান করলেন। এগুলো সব ঘটে গিয়েছে, পুরনো আলাপ। তো আজ এই এপিসোডটি করছি বিশেষ একটি কারণে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদে অনেক সংসদ সদস্য বক্তব্য রেখেছেন। এর মধ্যে ট্রেজারি বেঞ্চ, যেটাকে বলি আমরা সরকারি দলের সংসদ সদস্যরাও ছিলেন, বিরোধী দলীয় সংসদ সদস্যরাও ছিলেন। তারা নানা রকম বক্তব্য রেখেছেন, সংসদ কাঁপিয়েছেন। বিশেষভাবে সরকারি দলের অনেকেই নানা রকম বিতর্ক তৈরি করেছেন তাদের বক্তব্যে। বিরোধী দলের বিতর্ক তৈরি করবার তেমন সুযোগ ছিল না। তো সরকারি দলের সংসদ সদস্যরা বিতর্ক তৈরি করেছেন, বিশেষভাবে মুক্তিযুদ্ধ, 71 এইসব বিষয় নিয়ে অনেককেই দেখেছি আমরা কথা বলতে। তো অন্যান্য বিষয়ে বিতর্ক হয়েছে। তো যাই হোক, বিরোধী দল সম্মিলিতভাবে যদি বলি, বিরোধী দল থেকে যারা বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে এই 25 কার্য দিবসের মধ্যে, কোনো একজন একক নেতার বক্তব্য খুব বেশি আলোচনার খোরাক জুগিয়েছে দেশব্যাপী। পুরো দেশের মানুষ সেটি নিয়ে আলোচনা করেছে বক্তব্যের পরেও। এমনটি বলতে গেলে কারো বক্তব্যই ঘটেনি। বিরোধী দলের অনেকেই বক্তব্য রেখেছেন। তো হাততালিও হয়েছে যখন বক্তব্য হচ্ছিল, বিরোধী দলীয় সংসদ সদস্যরা হাততালি দিয়েছেন, সবই ঠিক আছে। বাট যেটি বলছিলাম, যে এককভাবে কোনো একজন নেতা এমন কোনো বক্তব্য রাখেননি বা রাখতে পারেননি যা দেশব্যাপী আলোচনার খোরাক জুগিয়েছে বা চিন্তার খোরাক জুগিয়েছে মানুষের মধ্যে। বাট একজন নেতার বক্তব্য আলাদাভাবে আলোচিত হচ্ছে গত 30 এপ্রিল থেকেই, এবং তার সেই বক্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আমার আর খুলে বলবার দরকার নেই, আপনারা বুঝে গিয়েছেন। এনসিপির আহ্বায়ক, তরুণ সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামের কথা বলছি। নাহিদ ইসলামের 33 মিনিট কিংবা মতান্তরে 35 মিনিট, 30 মিনিটের বা অর্ধ ঘন্টার কিছুটা বেশি সময় ধরে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছিলেন 30 এপ্রিল, সেই বক্তব্য নিয়ে কথা হচ্ছে। আসলে সব মহলেই কথা হচ্ছে। যেমনি কথা হচ্ছে বিরোধীদের মধ্যে, তেমনি কথা হচ্ছে সরকারি দলের সংসদ সদস্য কিংবা মন্ত্রী এমপিদের মধ্যে। তাহলে নাহিদ ইসলাম কি এমন বললেন সেদিন 30 এপ্রিল বৃহস্পতিবার, যে তার এই আলোচনা, তার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করছিলাম যে নাহিদ ইসলাম তার শান্ত, সৌম্য, স্বাভাবিক যে অবস্থা, তিনি যেরকম থাকেন সেরকমই ছিলেন। তার মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কোনো তাড়া ছিল না। সহজ সরলভাবে কিছু কথা বললেন। 30 মিনিটে অত বেশি কথা বলা যায় না, বাট তিনি বললেন অনেক কথা। 30 মিনিটে যা বলা যায় তার চাইতে অনেক বেশি। যা তিনি বলেননি তাও তিনি বললেন, অর্থাৎ তাও আমরা বুঝতে পারি, তাও আমরা শুনতে পেলাম। ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারি, অনেকেই যাচ্ছেন।
তার বলা কথাগুলো নিয়েও এবং যেসব কথা তিনি বলেননি সেই সব নিয়েও, যা আমরা তার দেয়া ভাষণের সূত্র ধরে বলতে পারি যে কোন কথাগুলো তিনি আরও বলতেন কিংবা বলতে চেয়েছিলেন কিন্তু বলেননি। আর নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন, নর্মালি যেটি হয়, বিরোধী দলীয়রা সরকার দলীয় সংসদ সদস্যরা একটু অমনোযোগী থাকেন, তেমন গা করেন না, অনেক সময় সম্ভব হলে ফিলিবাস্টারিংয়ের চেষ্টা হয়। ফিলিবাস্টার শব্দটি একটি সংসদীয় গণতন্ত্রে বা জাতীয় সংসদে বিশেষভাবে প্রয়োগ করা হয়, বিদেশেও। ফিলিবাস্টার একটি ইংরেজি শব্দ, এর মানে হলো যখন কোনো প্রতিপক্ষের সংসদ সদস্য বক্তব্য রাখেন তাকে কোনো না কোনোভাবে কৌশলে বাধাগ্রস্ত করা, তার বক্তব্যকে হ্যাম্পার করা, তার মনোযোগ নষ্ট করবার চেষ্টা করা, এরকম অনেক সময় হয়ে থাকে। তো ফিলিবাস্টারিংয়ের চেষ্টা অনেক সময় হয়, কিন্তু তার ক্ষেত্রে সেটি হয়নি। অবাক করার বিষয় হলো, যারা এই 33 কিংবা 35 মিনিটের তার এই ভাষণটি দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা, অবাক করার বিষয় হলো যে প্রতিটি সরকারি দলের সদস্য, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রমুগ্ধ হয়ে নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলেন। মন্ত্রমুগ্ধ হয়ে একেবারে স্পিচলেস ছিল সবাই। পুরো সংসদ ছিল স্পিচলেস, নির্বাক। কারণ নাহিদ ইসলাম এতটাই হৃদয়গ্রাহী করে তার বক্তব্য পেশ করছিলেন যে অন্যদের মনোযোগ হারাবার কোনো সুযোগ ছিল না, আসলে তারা চাইলেও পারতেন না। সেটি আমরা লক্ষ্য করলাম, অবাক করার মতো বিষয়। পিন পতন নিস্তব্ধতা এবং মন্ত্রমুগ্ধের মতো সব সংসদ সদস্য নাহিদ ইসলামের ভাষণ, তার বক্তব্য শুনলেন এবং দু একজনকে নোট করতে দেখা গেল। বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে নোট নিতে দেখা গেল। আরও কেউ কেউ হয়তো নোট নিয়ে থাকবেন। তো যাই হোক, এটি স্বাভাবিক প্রক্রিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, নাহিদ ইসলাম নতুন করে তেমন কিছু বলেননি, আগের কথাগুলো তিনি বলেছেন। বিভিন্ন সময় বিরোধী দলীয়রা সরকারি দলের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাস্তবায়িত হতে না দেওয়া, এইটির বিরোধিতা করা সর্বতোভাবে, এবং জারিকৃত অধ্যাদেশগুলো পাশ না করানো। হ্যাঁ, পাশ যে করানো হয়নি তা না, অনেকগুলো অধ্যাদেশ পাশ করানো হয়েছে, সম্ভবত 98টি অধ্যাদেশ পাশ করানো হয়েছে, আরও অনেকগুলো হয়নি। তো যেগুলো হয়নি সেগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পাশ করালে বিএনপি দল হিসেবে তাদের সরকার নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে পারত না। আর সে অধ্যাদেশগুলোর উদ্দেশ্য কিন্তু তাই ছিল যে আগামী দিনগুলোতে কোনো সরকার নিরঙ্কুশ ক্ষমতা ভোগ না করে এবং সেই নিরঙ্কুশ ক্ষমতাকে ব্যবহার করে মনস্টার না হয়ে ওঠে আমাদের প্রধানমন্ত্রী কিংবা নির্বাহী প্রধান, সরকারের প্রধান। তো এই ছিল উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি, কারণ বিএনপি সেগুলো হতে দেয়নি। আর সেই অধ্যাদেশগুলো তারা পাশ করিয়ে নিয়েছে তড়িঘড়ি, যেগুলো পাশ করালে তাদের ক্ষমতা নিরঙ্কুশ করতে কোনো সমস্যা হয় না, অন্য জায়গায় পরিবর্তনটি, ক্ষমতায় না। তো এগুলো আমরা সবাই দেখেছি, পুরো জাতি প্রত্যক্ষ করেছে বিএনপি কীভাবে চেয়েছে, কী চেয়েছে, কতটুকু তারা করেছে, সব কিছু পরিষ্কার জাতির সামনে। তো নাহিদ ইসলাম তার বক্তব্যে সেই কথাগুলো আবার ফিরিয়ে নিয়ে আসলেন, আসলে মনে করিয়ে দিলেন বলা যায়। তো তিনি কথা বলছিলেন রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে। রাষ্ট্রপতি চুপ্পু বিষয়ে খুবই কাটা কাটা কথা বললেন, সবসময় তিনি যেমনটি বলে থাকেন। তিনি সোজা সাপটা বললেন যে রাষ্ট্রপতি চুপ্পুর আর কোনো নৈতিক অধিকার থাকে না বঙ্গভবনে থাকবার এবং এই মহান সংসদে এসে বক্তব্য দেবার, সোজা সাপটা বলেছেন। এবং এর আগেও তিনি দাবি করেছিলেন তাকে অপসারণ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। সেই দাবিটি তিনি জারি রাখলেন, সে কথা আবার মনে করিয়ে দিলেন এবং বিএনপিকে ধিক্কার দিলেন যে বিএনপি এই রাষ্ট্রপতিকে এখনও বরদাস্ত করবার কোনো কারণ নেই, কারণ তিনি মিথ্যেবাদী, তিনি মিথ্যে কথা বলেছেন, তিনি প্রতারণা করেছেন, তিনি মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দুর্নীতির দায়ে ফাঁসাবার চেষ্টা করেছেন অন্যায়ভাবে, আওয়ামীদের মামলাগুলো সব খারিজ করে দিয়েছেন, এই অপরাধগুলো তিনি করেছেন। তো সে কথা তিনি আবার মনে করিয়ে দিলেন নাহিদ ইসলাম, এবং তিনি বললেন যে বিএনপিতে যোগ্য লোকের অভাব নেই, বিএনপি একজন যোগ্য লোক খুঁজে পেতেন রাষ্ট্রপতি বানাবার জন্য, এই রাষ্ট্রপতিকে রিপ্লেস করবার জন্য। তো নাহিদ ইসলাম সেটি আবার স্মরণ করিয়ে দিলেন। 54 বছর ধরে দেশ স্বাধীন হবার পর, মুক্তিযুদ্ধের পর আমরা এখনও স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি, সেই কথাটিও তিনি সংসদকে স্মরণ করিয়ে দিলেন, সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দিলেন। এবং তিনি বললেন যে এই দায় রাজনীতিবিদদের, বিএনপির ওই দায় আছে, কারণ বিএনপি এখন যাদেরকে ভিলেন বানাবার চেষ্টা করছে, জামায়াত ইসলামকে, স্বাধীনতার বিপক্ষের শক্তি, 71-এর পরাজিত শক্তি, এইসব বয়ান তারা তৈরি করছে, এদের সঙ্গে তারা রাজনীতি করেছেন 29 বছর, সে কথা নাহিদ ইসলাম মনে করিয়ে দিলেন।
এর বাইরে তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মুক্তিযুদ্ধকে তিনি বলেছেন এইটি আমাদের জাতির ফাউন্ডেশন। অনেকে এনসিপিকে ছাত্র যুবাদের, ছাত্র তরুণদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডিমেন্ড করবার চেষ্টা করছেন, পারপাসলি করছেন তার কাজটি, যে তারা মুক্তিযুদ্ধ মানে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। তো নাহিদ ইসলাম সোজা সাপটা সংসদের শেষ কার্য দিবসে পরিষ্কার করে দিলেন যে এইটি আমাদের ফাউন্ডেশন, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। এবং একই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন জুলাই অভ্যুত্থানকে ছোট করবার কোনো কারণ নেই। এবং তিনি খেদোক্তি করলেন যে সরকারি দল ৭১ এবং জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি করছে কোনো কারণ ছাড়াই, দুটোই তাৎপর্যপূর্ণ, ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। অত্যন্ত সোজাসাপটাভাবে বিষয়টি তিনি পরিষ্কার করলেন। আচ্ছা, তিনি ইতিহাসের এই বিতর্ককে, ৭১-এর পক্ষ বিপক্ষ এক পাশে সরিয়ে রেখে সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন এবং আশাবাদ ব্যক্ত করলেন। সবাইকে সেই আহ্বানও তিনি জানালেন। এর বাইরে আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন, ৭২-এর সংবিধান। তো ৭২-এর সংবিধান নিয়ে তিনি কথা বলছিলেন যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য, পরিস্থিতিকে হয়তো সংকটপূর্ণ করে তুলবার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধকে ৭২-এর সংবিধানের সঙ্গে অ্যালাইন করছে। ৭১-এর মুক্তিযুদ্ধ আগে হয়েছিল, ৭২-এর সংবিধান আগে হয়নি। তো তিনি মনে করিয়ে দিলেন এই ক্রমের কথা, অর্ডারটির কথা। অনেকে বলবার চেষ্টা করছেন যে ৭২-এর সংবিধানের জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, হাস্যকর কথা সম্প্রতি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সে কথা তিনি স্মরণ করিয়ে দিলেন এই অর্ডার কিংবা ক্রমটি মনে রাখবার জন্যে, যে দুটো ভিন্ন ভিন্ন সময় হয়েছে। ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে আর ৭২-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই সংবিধান রচিত হয়েছে, এবং এই সংবিধান বাংলাদেশের বাইরে হয়েছে, সে কথা তিনি স্মরণ করিয়ে দিলেন, অন্যদের দ্বারা তৈরি হয়েছে। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে যে পররাষ্ট্রনীতির বিষয়টি, সেইটি বিএনপি সরকার কিভাবে দেখবে? আওয়ামী লীগের সঙ্গে ভারতের এক ধরনের বন্দোবস্ত ছিল, বলা যায় গোলামী চুক্তি। গোলামী মানসিকতার কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতকে বিশেষ ছাড় দিয়েছিল। নতজন পররাষ্ট্রনীতি আমরা যেটিকে বলি। নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দিলেন যে জনগণের জানতে হবে, বিএনপি বিষয়টি যাতে পরিষ্কার করে। বিএনপির সঙ্গে এখন দেখা যাচ্ছে যে ভারত সহযোগিতা করবার মানসিকতা দেখাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, খুব শিগগিরই সব রকমের ভিসা তারা ইস্যু করবে, সে কথাও বলেছে সম্প্রতি। তো এই সব কিসের ভিত্তিতে হচ্ছে সেই সব পরিষ্কার করতে তিনি বললেন, জনগণের কাছে পরিষ্কার করবার জন্য, সংসদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবার জন্য। গোপন কোনো বিষয় এখানে আছে কিনা, না সব কিছুই স্বচ্ছ। এবং তিনি মনে করিয়ে দিলেন যে এটি হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এবং তিনি উল্লেখ করলেন গত কয়েকদিনে বিএনপির অন্তর্দলীয় কোন্দলে কতটি খুন হয়েছে, কতটি ধর্ষণ হয়েছে, কতটি চাঁদাবাজি হয়েছে, সব কিছু তিনি একেবারে ডাটা দিয়ে উল্লেখ করলেন। জঙ্গিবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তিনি বলেছেন জঙ্গিবাদে আমাদের কোনো আস্থা নেই এবং আমরা কোনোভাবেই আশকারা দেব না, প্রশ্রয় দিব না জঙ্গিবাদকে। পাশাপাশি তিনি এটিও মনে করিয়ে দিলেন যে জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে যাতে সরকার বিরোধীদের নির্মূল করার শুরু না করেন, যেমনটি আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। জঙ্গিবাদের নাটক সাজিয়েছে তারা বছরের পর বছর। হ্যাঁ, দু একটি ক্ষেত্রে যে জঙ্গিবাদ ছিল না বা জঙ্গিদের ধরেনি তা না, এটা বলছি না। দু একটি ক্ষেত্রে সত্য ছিল বিষয়টি, আর বাকি ক্ষেত্রে নাটক সাজানো হয়েছিল। কারণ পশ্চিমকে দেখাতে হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য পশ্চিমী দেশগুলোকে দেখাতে হয়েছে, তাদের বলতে হয়েছে যে দেখো, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না এবং আমরাই একমাত্র সোল এজেন্ট জঙ্গিবাদ নির্মূল করবার। সো আমাদের উপর আস্থা রাখো, আমরা কিভাবে নির্বাচন করছি সেই সব নিয়ে মাথা ঘামিও না, আমাদের কাজ করতে দাও, আর আমরা জঙ্গি নির্মূল করে সব সাফ করে দিব, পরিষ্কার করে দিব। তো এই জঙ্গি খেলা, এই নাটক আমরা দেখেছি। তো নাহিদ ইসলাম সেই বিষয়টি সম্পর্কে সরকারকে সতর্ক করেছেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি সংসদে বলেছিলেন, আর সেইটি মন্ত্রমুগ্ধ হয়ে সরকারি দলের সদস্যরা সহ সবাই শুনছিলেন। কারণ তার বলবার ঢংটি ছিল এরকম, তিনি উত্তেজিত ছিলেন না, শান্ত সৌম্য মূর্তি ছিল তার, এবং সংসদে ছিল পিনপতন নিস্তব্ধতা। তাই অন্যদের পরিস্থিতি এড়িয়ে যাবার কোনো সুযোগ ছিল না, অমনোযোগী হবার কোনো সুযোগ ছিল না। এবং ইন্টারেস্টিংলি নাহিদ ইসলাম তার সেন্স অফ হিউমারের পরিচয় দিয়েছিলেন, তার রসবোধের পরিচয় তিনি দিয়েছেন। তিনি বেশ কয়েকবার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন
চিফ হুইপের টাইম থেকে তাকে টাইম কিছুটা বাড়িয়ে দিতে বলেছেন, ধান নিয়েছেন, নেয়ার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রীর টাইম থেকে কিছুটা টাইম তিনি চেয়ে নিয়েছেন। এবং যিনি সংসদের সভাপতিত্ব করছিলেন, ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল, তিনিও এক্সকিউজ মি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে নাহিদ ইসলামের সঙ্গে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন এবং তাকে বলছিলেন যে মাননীয় সংসদ সদস্য, আপনাকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনাকে আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, আপনি এই 2 মিনিটের মধ্যে দয়া করে শেষ করবেন। তো বেশ কয়েকবার সময় বাড়িয়ে নিতে দেখা গেল এবং তারপরও কারোর মধ্যে কোনো বিরক্তি আসেনি। চমৎকার একটি স্পিচ ছিল এবং এটিকে বলতে হবে দ্য বেস্ট পারফরমেন্স ইন দ্য ফার্স্ট রাউন্ড অব আওয়ার পার্লামেন্ট। ফার্স্ট রাউন্ডের বেস্ট পারফরমেন্স এটি। যদি ভাষণের কথা বলি, বক্তব্যের কথা বলি, এত গোছানো, এত শান্ত সৌম্য ভঙ্গিতে কোনো উত্তেজনা তৈরি না করে এই বক্তব্যটি তিনি পেশ করেছেন এবং সংসদের বাইরে ভিতরে এটি নিয়ে যে চর্চা হয়েছে এবং হচ্ছে, সব মিলিয়ে সব প্যারামিটারে এটি বেস্ট স্পিচ এবং বেস্ট পারফরমেন্স অব আ মেম্বার অফ পার্লামেন্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার ভাষণটিকে আমাদের এইভাবে দেখতে হবে, প্রিয় দর্শক শ্রোতা। আর আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, গত 1 মে শুক্রবার ছিল, রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। যেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন স্পেশাল গেস্ট হিসেবে, বিশেষ অতিথি হিসেবে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাহিদ ইসলাম সম্পর্কে একটি উক্তি করেছিলেন, সেইটিও প্রতিযোগ্য, আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যে। তার উক্তিটি ছিল, আমার সবচেয়ে প্রিয় তরুণ নেতা নাহিদ, যার উপর আমরা ভবিষ্যতে ভরসা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি নাহিদ ইসলামের জন্য একটি বিশাল পাওনা। বিরোধী দলের আমি মনে করি প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে প্রভাবশালী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ নেতা বিএনপি মহাসচিব তিনি, তার কাছ থেকে এমন একটি উক্তি শোনা নাহিদ ইসলামের জন্য একটি বিরাট পাওনা। তিনি সুস্পষ্টভাবে বললেন, ভবিষ্যতের নেতা দেখতে পাচ্ছেন তিনি নাহিদ ইসলামের মধ্যে। আর 30 এপ্রিল নাহিদ ইসলামের সংসদের সেই ভাষণের পর, যেখানে হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির, তিনি নাহিদ ইসলামের পাশেই বসেছিলেন এবং টেবিল চাপড়াচ্ছিলেন, সেম বলছিলেন যখন দরকার। সো সেই 30 তারিখে তিনি অপরাহ্নে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে নাহিদ ইসলাম আমার নেতা, নাহিদ ইসলাম আমাদের নেতা এবং নাহিদ ইসলাম বাংলাদেশের নেতা। এবং প্রিয় দর্শক শ্রোতা, নাহিদ ইসলাম সেদিকে এগিয়ে যাচ্ছেন। তার মধ্যে আমরা একজন জাতীয় নেতা দেখতে পেয়েছি ইতিমধ্যে। সব প্যারামিটারে আমরা এই কথা বলতে পারি। সো দেখা যাক, নাহিদ ইসলামকে হয়তো এই জাতিকে অনেক কিছু দেবার আছে আগামী দিনগুলোতে। আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই জন্য অপেক্ষা করছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সঙ্গে থাকবার জন্য।